বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটি তার জন্য যিনি বলেছেন যে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট এই কবিতার বাংলা অনুবাদটি লিখে উপস্থাপন করেন। তো এই কবিতার উপর আমার একটি ভিডিও রয়েছে। তো সেই ভিডিওটি আপনারা প্রথমেই দেখে নেবেন, কারণ সেই ভিডিওটিতে আমি কবিতার বাংলা অনুবাদ এবং তার ওয়ার্ডের যে অর্থগুলো রয়েছে সেটা বলার চেষ্টা করেছি। তো এই ভিডিওটিতে আমি অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট কবিতার যে বাংলা অনুবাদটা রয়েছে সেটি লিখে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো এখানে আমি প্রথমে একটি কথা বলে নিচ্ছি। তো এর পূর্ববর্তী ভিডিওটিতে আমি যেইভাবে এটার বাংলা বলেছি, এখানে একটু তার পরিবর্তন হয়তো আপনারা লক্ষ্য করবেন। সেটা কোনো বিষয় নয়, রাইট? তো লক্ষ্য করুন, অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, এটা হচ্ছে কবিতার নাম। তো এই কবিতাটি লিখেছেন জন কিটস। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনো নিষ্প্রাণ নয়, অথবা কখনো মরে যায় না, অথবা প্রাণহীন নয়, অথবা অসার নয়, এভাবে আপনারা বলতে পারেন, রাইট? তারপরে লক্ষ্য করুন, ওয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। যখন অগ্নিময় রৌদ্রে সকল পাখিরা মূর্ছিত হয়ে যায়। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিস এ বয়েস উইল রান। এবং শীতল গাছে লোকায় একটি কণ্ঠস্বর নির্গত হবে অথবা প্রবাহিত হবে। তো এখানে আপনারা বলবেন যে একটি কণ্ঠস্বর প্রবাহিত হবে। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিট। সদ্য কাটা তৃণভূমির এক যুগ থেকে আরেক যুগে, অর্থাৎ সদ্য কাটা তৃণভূমির এক যুগ থেকে আরেক যুগে একটি কণ্ঠস্বর প্রবাহিত হবে, রাইট? দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, ইট টেকস দ্য লিড। এটা হলো ঘাসফড়িং, সে মুখ্য ভূমিকা পালন করে। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডেলাইটস, সে কখনো তার আনন্দ শেষ করেনি বা তার আনন্দ কখনো শেষ হয়নি। ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন আনন্দে ক্লান্ত হয়ে পড়বে। হি রেস্ট অ্যাট ইজ বেনেথ সাম প্লেসান্ট উইট, সে অবলীলায় বিশ্রাম করে কিছু বনলতা পাতার ভিতরে, বা অনায়াসে বা আরামে বিশ্রাম করে কিছু বনলতা পাতার ভিতরে, রাইট? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না বা নিস্তব্ধ হয় না বা থেমে যায় না, রাইট? অন এ লোন উইন্টার ইভিনিং ওয়েন দ্য ফ্রস্ট, নির্জন শীতের সন্ধ্যায় যখন তুষারপাত। হ্যাজ রট এ সাইলেন্স ফ্রম দ্য স্টুফ দেয়ার শিলস, নীরবতা তৈরি করেছে চোলার কাছে শিহরণ ওঠে। তো এখানে শিলস শব্দের অর্থ হচ্ছে উচ্চ ও তীক্ষ্ণ ধ্বনি, যেটা শুনতে ভালো লাগে না বা শ্রুতিমধুর নয়, এরকম হচ্ছে অর্থে আপনার শিলস শব্দটা বাংলা ভাষায় মূলত ব্যবহৃত হয়। দ্য ক্রিকেটস সং ইন ওয়ার্থ ইনক্রিজিং ইভার, ঝিঝির গান, অর্থাৎ চুলার কাছে আপনার ঝিঝির গান হচ্ছে বাজে, যেটা হচ্ছে উষ্ণতায় ক্রমবর্ধমান, রাইট? অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রুজিনেস হাফ লস্ট, এবং অর্ধতন্দ্রাচ্ছন্ন কোনো ব্যক্তির কাছে মনে হয়। দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, কিছু তৃণময় পাহাড়ের মাঝে গাছফড়িংটি আছে, অর্থাৎ আধ কাঁচা ঘুমন্ত ব্যক্তির কাছে মনে হচ্ছে যে তৃণময় পাহাড়ের মাঝে গাছফড়িংটি আছে, এরকম তার কাছে মনে হচ্ছে। অর্থাৎ ধরেন ঘুমের মধ্যে আছে এবং নেই, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো এই অবস্থায় মনে করেন যে তিনি খেয়াল করতেছেন বা তার কাছে মনে হচ্ছে যে এই যে গান তিনি শুনতেছেন সেটা হচ্ছে কোনো তিনি যে শুনতে পাচ্ছেন যে গানটি, সেটা তৃণময় কোনো পাহাড়ের মধ্যে থেকে ঘাসফড়িংটির গান তার কাছে আসছে, বা ঘাসফড়িংটি তৃণময় পাহাড়ের মধ্যে আছে, এরকম, রাইট? তো আশা করি এখানে একটু বুঝতে পেরেছেন। তো এখন লক্ষ্য করুন, তো এই কবিতার প্রথম অংশে দেখুন গরমের দিন সম্পর্কে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে গরমের তীব্রতায় সব পাখিরা ক্লান্ত হয়ে ঠান্ডা গাছের আড়ালে লুকিয়ে থাকে। তারপরে দেখুন এই পরিস্থিতিতেও ঘাসফড়িং তার গান গাইতে থাকে। তারপরে দেখুন ঘাসফড়িং গ্রীষ্মের বিলাসিতায় মজে থাকে, তার আনন্দ কখনো শেষ হয় না। মজা শেষ হয়ে গেলে সে কোনো সুন্দর গুল্মের নিচে বা বনলতা পাতার নিচে বিশ্রাম নেয়। তো এটা হচ্ছে প্রথম অংশের ব্যাখ্যা। তো দ্বিতীয় অংশে দেখুন, দ্বিতীয় অংশে শীতের সন্ধ্যার কথা বলা হয়েছে কবিতার দ্বিতীয় অংশে। দেখুন, শীতের নিস্তব্ধতায় চুলা থেকে উঠে আসা আগুনের আলোয় ঘাসফড়িংয়ের গান শোনা যায়। তারপর হচ্ছে এই গান ঘুমের ঘুরে হারিয়ে যাওয়া কোনো মানুষের কাছে মনে হয় ঘাসফড়িং কোনো ঘাসের পাহাড়ের মধ্যে গান গাইছে। অর্থাৎ যে কথাটা আমি ওখানে বলতে চাচ্ছিলাম যে অর্ধতন্দ্রাচ্ছন্ন কোনো ঘুমন্ত ব্যক্তির কাছে মনে হচ্ছে যে তৃণময় কোনো পাহাড়ের মধ্যে ঘাসফড়িংটি গান গাচ্ছে।
রাইট? কবিতার মূল ভাব। তো কবিতার মূল ভাবটা লক্ষ্য করুন। দেখুন, এখানে কবিতার মূল ভাব হচ্ছে প্রকৃতির সৌন্দর্য সঙ্গীত কখনো থামে না। তারপর হচ্ছে প্রতিটি ঋতুর নিজস্ব সৌন্দর্য আনন্দ রয়েছে। তারপর হচ্ছে প্রকৃতির সঙ্গীত আমাদের মনকে শান্তি ও প্রশান্তি দান করে। তারপর হচ্ছে ঘাসফড়িং এই কবিতার প্রতীক, যা সারা বছর ধরে প্রকৃতির সঙ্গীত পরিবেশন করে। তো এই কবিতায় ঘাসফড়িং হচ্ছে আপনার গ্রীষ্মের প্রতীক, রাইট? তো কবিতার বিষয়বস্তু হচ্ছে প্রকৃতির সৌন্দর্য সঙ্গীত, ঋতু পরিবর্তন, জীবনের স্থায়িত্ব, মনের শান্তি। তারপরে এখানে কবিতায় লেখকের উদ্দেশ্য হচ্ছে যে পাঠকদের প্রকৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জাগ্রত করা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানানো, জীবনের স্থায়িত্ব ও মনের শান্তির গুরুত্ব বোঝানো। তারপরে এখানে কবিতায় রূপক হিসেবে দেখেন ঘাসফড়িং ব্যবহৃত হয়েছে আপনার হচ্ছে প্রকৃতির সঙ্গীতের প্রতীক। আবার আপনি বলতে পারেন এটা গ্রীষ্মের একটা প্রতীক। আবার শীতের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে আপনার হচ্ছে ঝিঁঝি পোকা, রাইট? এখানে দেখুন ঘাসফড়িং প্রকৃতির সঙ্গীতের প্রতীক, গ্রীষ্মের বিলাসিতা, প্রকৃতির সমৃদ্ধ সৌন্দর্য। গ্রীষ্মের বিলাসিতা বলতে এখানে প্রকৃতির সমৃদ্ধ সৌন্দর্যকে বোঝানো হচ্ছে। শীতের নিস্তব্ধতা, প্রকৃতির শান্তি ও প্রশান্তিকে বোঝানো হয়েছে। ঘাসের পাহাড়, এখানে প্রকৃতির মনোরম পরিবেশকে বোঝানো হয়েছে, রাইট? তো এই কবিতার গুরুত্ব হচ্ছে এই কবিতা আমাদের প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। তারপরে দেখুন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে আমরা আমাদের জীবনের আনন্দ ও শান্তি খুঁজে পেতে পারি। তারপর হচ্ছে এই কবিতা আমাদের জীবনের স্থায়িত্ব ও মনের শান্তির গুরুত্ব বোঝায়। তো এখানে কিছু ওয়ার্ড রয়েছে এই কবিতার মধ্যে, যেমন টেক দ্য লিড এর বিভিন্ন ব্যবহার হতে পারে। তো ভাষা অনুযায়ী সেগুলো এখানে আসলে উপস্থাপন করা হচ্ছে। তো এটা আপনাদের দরকার নেই। যাই হোক, তারপর আমি দেখানোর একটু চেষ্টা করি। আ তো যদি এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো লেকচার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার জন্যই শুভকামনা।